শাহাবাদ প্রাসাদের বিশাল ছাদের ধারে দাঁড়িয়ে আছে বায়েজিদ শাহ। বিকেলের আলো তখন ধীরে ধীরে নরম হয়ে এসেছে। সূর্যের সোনালী রংটা প্রাসাদের পুরনো গম্বুজ, মিনার আর কারুকাজে লেগে এমন এক আবেশে তৈরি করছে যেন পুরো জায়গাটা ইতিহাসের ভেতর ডুবে আছে। ছাদের ওপাশে যতদূর চোখ যায় শুধু বিস্তীর্ণ জঙ্গল, উঁচু উঁচু গাছের মাথা বাতাসে ধীরে ধীরে দুলছে। কোথাও কোথাও পাখির ঝাঁক উড়ে যাচ্ছে, আবার কোথাও জঙ্গলের গভীরতা এমন গাঢ় যে মনে হয় সেখানে সূর্যের আলো পুরোপুরি ঢুকতে পারে না। সেই জঙ্গলের দিকেই স্থির হয়েছে বায়েজিদ শাহর দৃষ্টি। তার পরনে সাদা শুভ্র পাতলা পাঞ্জাবি, একেবারে সাদা, কোনো জাঁকজমক নেই, তবু অদ্ভুতভাবে সেটাই তাকে আরো বেশি রাজকীয় করে তুলেছে। বাতাসে পাঞ্জাবির হালকা কাপড়টা নড়ে উঠেছে, আর সেই সাদা রংটা বিকেলের সোনালি আলোয় কখনো উজ্জ্বল কখনো কমল। আর সেই সাদা রংটা বিকেলের সোনালি আলোয় কখনো উজ্জ্বল কখনো কোমল দেখাচ্ছে। নিচে সাদামাটা পাজামা, পায়ে কোনো জুতো নেই, অথচ তাকে দেখলে মনে হয় সাধারণ পোশাকের ভেতরেও এক অদ্ভুত আভিজাত্য লুকিয়ে আছে। বায়েজিদ শাহের দেহ গঠন দীর্ঘ আর বলিষ্ঠ, কাঁধ দুটো প্রশস্ত, বুকটা সোজা, দাঁড়ানোর ভঙ্গিটা এমন স্থির যেন সে নিজেই এই প্রাসাদের এক নীরব স্তম্ভ। তার শরীরের প্রতিটা রেখায় এক ধরনের শক্তি আর স্থিরতা আছে, যা তাকে দেখলে বোঝা যায় সে সাধারণ কোনো পুরুষ নয়। তার চুলগুলো ঘন কালো, ভীষণ মসৃণ, দেখলেই বোঝা যায় ভীষণ যত্ন তাদের। হালকা বাতাসে সেই চুলগুলো বারবার কপালের উপর এসে পড়ে, আবার সরে যায়। সে এলোমেলো চুলের ভেতরও এক ধরনের স্বাভাবিক সৌন্দর্য আছে, যা তাকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে। তীক্ষ্ণ চোয়ালটা স্পষ্ট আর দৃঢ়, মুখের গড়ন এমন নিখুঁত মনে হয় কোনো দক্ষ ভাস্কর খুব যত্ন করে গড়ে তুলেছে এই মুখায়ব। তামাটে ঠোঁট দুটি ভীষণ অস্থির দেখাচ্ছে, কিন্তু সবচেয়ে গভীর তার চোখ, সবুজাব সেই চোখ দুটি যেন জঙ্গলেরই কোনো রং নিয়ে জন্মেছে। দূরের গাছপালার দিকে তাকিয়ে আছে সে, কিন্তু সেই দৃষ্টির ভেতর এমন এক গভীরতা আছে যেন সে শুধু জঙ্গল দেখছে না, তার চেয়েও অনেক দূরের কিছু ভাবছে। বাতাস এসে তার পাঞ্জাবি ছুঁয়ে যাচ্ছে, চুলগুলো দুলিয়ে দিচ্ছে, তবু সে নড়ছে না, একই জায়গায় দাঁড়িয়ে আছে স্থির হয়ে। বাহ্যিকভাবে দেখলে মনে হবে এক নিখুঁত সুদর্শন রাজকীয় পুরুষ, যার মাঝে কোনো অভাব নেই, কিন্তু আর চোখের ভেতর লুকিয়ে আছে এক অদ্ভুত বিষণ্ণতা। মনে হয় যেন সেই জঙ্গলের ভেতরেই কোথাও হারিয়ে গেছে তার কোনো স্মৃতি, কোনো ব্যথা, কিংবা এমন কোনো মানুষের ছায়া যার কথা ভাবলে বুকের ভেতরটা নিঃশব্দে ভারী হয়ে ওঠে। ছাদের ধারে দাঁড়িয়ে সে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকে। জঙ্গল নড়ে, বাতাস বয়ে যায়, পাখি উড়ে যায়, কিন্তু বায়েজিদ শাহ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে নিজের গভীর চিন্তার অদৃশ্য গোলকধাঁধার ভেতরে। আসলে তার মন আটকে আছে গত রাতে সেই অদ্ভুত অস্থির অস্বস্তিকর রাতটায়। হঠাৎ করেই তার বুকের ভেতরটাই ভারী হয়ে ওঠে। গত রাতে সে এমন একটা কাজ করেছে যা করার কথা সে কখনো ভাবেনি। শাহাবাদ প্রাসাদের চারিপাশ তখন নিস্তব্ধ, গভীর রাত। চারিদিকে এমন এক নীরবতা যেন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়েছে। শুধু দূরে কোথাও রাতজাগা পাখির ডাকে মাঝে মাঝে সেই নিস্তব্ধতা একটু ভেঙে যাচ্ছিল। সেই সময় নিজের কক্ষের দরজা ধীরে খুলেছিল বায়েজিদ শাহ। কেন বের হয়েছিল সে নিজেও ঠিক বলতে পারে না, শুধুই এক অকারণ টান। নিজের বিবেকের সাথে বহু যুদ্ধ করেও নিজেকে থামাতে পারেনি কাল। মেহেরুন্নেসাকে একবার দেখার প্রয়াস তার এ যাবৎকালে সংযমকে ভেঙে গুড়িয়ে দিয়েছিল। কত সুন্দরী রমণী কত সুন্দরী রমণী জমিদার কন্যারা তার সাক্ষাৎ চেয়েছে, কই কখনো তো সাড়া দেয়নি সে। তাহলে কি এমন আছে এই মেয়েটার মাঝে যার জন্য নিজের সংযম ধরে রাখতে পারল না সে? প্রাসাদের দীর্ঘ করিডোরগুলো তখন আধো অন্ধকারে ডুবেছিল। দেওয়ালে টাঙানো লণ্ঠনের ক্ষীণ আলোয় পুরনো দেয়ালগুলো অদ্ভুত ছায়া ফেলছিল মেঝেতে। বায়েজিদ পা ফেলেছিল খুবই ধীরে, এতটাই নিঃশব্দে যেন তার উপস্থিতি বাতাসেও টের না পায়। প্রাসাদের প্রতিটা পথ তার চেনা, তাই পাহারাদারদের চোখ এড়িয়ে কোন পথে যেতে হবে, কোথায় ছায়া বেশি, সব হিসাব করে এগোচ্ছিল সে। নিজের মহলে চোরের মতো এগোতে হয়েছিল, পাছে কোনো রক্ষী দেখে নেয়। এমনিতে একবার মেহেরের ঘরের দিকে যেতে দেখে কি তুল কালামটাই না বেঁধেছিল। মেহের সবসময় আড়ালে থাকে, দিনের বেলায় তাকে দেখা মানে শুধু নত চোখ, নীরবতার পর্দার আড়াল। কিন্তু সেই মেয়েটাই যেন অদ্ভুতভাবে তার মনে জায়গা করে নিয়েছিল। কক্ষটার কাছে এসে কিছুক্ষণ থেমেছিল বায়েজিদ। তার বুকের ভেতর তখন অদ্ভুতভাবে ধুকপুক করছিল, যেন সে কোনো অপরাধ করতে যাচ্ছে। হাতটা একবার দরজার দিকে এগিয়েও আবার থেমে গিয়েছিল, কেন জানি না মনে হচ্ছিল এই দরজাটা খুললেই তার জীবনের কিছু অংশ বদলে যাবে। তবু শেষ পর্যন্ত সে থামেনি, দরজাটা পুরো খোলেনি, শুধু এতটুকু ফাঁক করেছিল যাতে ভেতরের আলোটা দেখা যায়। আর সেই মুহূর্তে প্রথমবার সে দেখেছিল তাকে। মেহেরুন্নেসা তখন জানালার পাশের আরামকে দাঁড়ায় শুয়েছিল, বোধহয় এখানে বসে বাহিরটা দেখতে দেখতে ঘুমিয়ে গেছে। চাঁদের আলো এসে পড়েছিল তার উপর, তার মাথায় ঘুমটা ছিল না। লম্বা চুলগুলো রাজকীয় সোফাটার হাতল বেয়ে চকচকে মেঝে ছুঁয়েছিল। মনে হচ্ছে বদ্ধ পাখিটা নিজের কক্ষে শান্তিতে একটু ডানা ঝাপটাচ্ছে। তখনই বায়েজিদ প্রথমবার দেখেছিল সেই মুখ।
মুহূর্তটা যেন স্থির হয়ে গিয়েছিল। বায়েজিদ শাহ অনেক সুন্দরী নারী দেখেছে। রাজপরিবারের অনুষ্ঠান, জমিদার বাড়ির আসর, কোথাও সৌন্দর্যের অভাব ছিল না, কিন্তু এমন রূপ সে কল্পনাও করেনি। মেহরুন্নেসার মুখে ছিল অদ্ভুত এক কোমলতা। বন্ধ চোখ দুটোয় এর ঘন পাপড়ি, গভীর চোখ, আর এত শান্ত যে মনে হয় সেখানে হাজার বছরের নীরবতা জমে আছে। তার গায়ের রঙে যেন চাঁদের আলো মিশে গেছে। ঠোঁটের রেখা এত কোমল যে তাকিয়ে থাকলে মনে হয় কোনো ঘোরের ভেতর ঢুকে পড়েছে মানুষ। সবচেয়ে আশ্চর্যের বিষয়, তার মধ্যে কোনো স্বাদ ছিল না, কোনো গয়না না, কোনো আড়ম্বর না। তবু তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো স্বর্গীয় সৌন্দর্য ভুল করে মানুষের জগতে নেমে এসেছে। বায়েজিদ সেই মুহূর্তে দরজার আড়ালে স্থির হয়ে দাঁড়িয়েছিল। চোখ সরাতে পারছিল না। মনে হচ্ছিল এভাবে দেখা ঠিক না, এটা তার করা উচিত না। তবু দৃষ্টি ফিরিয়ে নেওয়ার শক্তি ছিল না। অদ্ভুতভাবে তার বুকের ভেতরটা কেমন অস্থির হয়ে উঠেছিল। কিছুক্ষণ পর হঠাৎ মেহেরুন্নেসা একটু নড়েছিল। তখনই যেন ভোর কাটে বায়েজিদের। দ্রুত দরজাটা আগের মতো লাগিয়ে নিঃশব্দে সরে গিয়েছিল সে। প্রাসাদের ছাদে দাঁড়িয়ে সে দৃশ্যগুলোই বারবার মনে পড়ছে তার। আর সেই স্মৃতি তাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছে, কারণ সে জানে একজন পর্দাসীন নারীর দিকে ভাবে লুকিয়ে তাকানো তার উচিত হয়নি। তবু যতই নিজেকে বোঝাতে চায়, তার চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই মুখ, মেহেরুন্নেসাকে, সেই অদ্ভুত নীরব অপার্থিব সৌন্দর্য। বাইজিদ ধীরে চোখ বন্ধ করে, তবু লাভ হয় না, কারণ সেই রূপ এখন তার চোখে ভাসে। চোখ বন্ধ করলেও সেই মুখটা যেন আরো পরিষ্কার হয়ে ওঠে, যেন স্মৃতির ভেতর থেকে আলো হয়ে ভেসে উঠছে। সেই শান্ত চোখ, সেই নরম মুখাবব, সেই অদ্ভুত কমলতা, সবকিছুই যেন তার মনে এমনভাবে গেঁথে গেছে যে চাইলে আর মুছে ফেলা যাবে না। নিজ কক্ষের খাটে হেলান দিয়ে আনমনে কি যেন ভাবছে বাকের শাহ। দরজায় টুকটুক শব্দ। চোখ খুলতেই সামনে দেখলো সিমরানকে। মাথায় ঘোমটা টানা, মুখে মৃদু হাসি। আসবো চাচা যান? বাকের শাহ সোজা হয়ে বসলো, একগাল হেসে বলল, সিমরান, এসো মা, এসো। তোমার অনুমতি নেবার কি আছে? রত্নার সুরেহানের মতো তুমিও আমার মেয়ে। এসো। সিমরান ঘরে ঢুকে পাশের ছোট জলচৌকিটার উপর বসলো। ঘরের চারিদিকে চোখ বুলিয়ে বলল, আপনার সাথে কথা হয় না অনেকদিন। বাকের শাহ বিচক্ষণ মানুষ। সিমরানের খামখেয়ালিতেই যেন বুঝে ফেললো সে কিছু বলতে চায়। কিছু বলবে মা? সিমরান ঢোক গিলে মাথা নিচু করে বলল, বেয়াদবি মাফ করবেন চাচা যান, কিন্তু মেহেরুন্নিসার সাথে এটা ঠিক হচ্ছে না, বলুন। বাকের শাহ ভ্রু গুটিয়ে তাকালো সিমরানের দিকে। কি বলতে চাইছো বলো মা? চাচা যান, আমি বলতে চাইছি যে মেহেরুন্নিসা তো এখন সুস্থ। হ্যাঁ, ওকে আমরা যথেষ্ট অতিথেয়তার সহিত রাখছি, তবুও ওর মনে হতে পারে না যে ওকে আমরা এখনো বন্দি করে রেখেছি। বাকের শাহ গভীর ভাবনায় ঢুকে ওপর নিচ মাথা নাড়ে। সিমরান বুঝলো তার কথা সঠিক পথ ধরে এগোচ্ছে। আরো উস্কে দিতে বলল, মেয়েটা ভালো, পর্দা করে, এমন অচেনা অপরিচিতদের মাঝে খুবই অস্বস্তিতে আছে যে চাচা যান। পরিবার থেকে দূরে আছে, ওর বাড়ির লোক যেমনই হোক, ও তো ভালো, তাই না? তাই আমার মনে হচ্ছে এক্ষুনি ওকে বাড়ি পাঠিয়ে দেওয়াই উত্তম। কি বলেন চাচা যান? তুমি তো একদম ঠিক বলেছো সিমরান। বাইজিৎকে একটু খবর দিও তো, বলবে আমি ডেকেছি। কাল ভোরেই তাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি আমি। সিমরানের ঠোঁটে খেয়াল করে গেল বিশ্বজয়ের হাসি। বাকের শাহকে সালাম দিয়ে চলে আসলো বৈঠকখানায়। মারজান বিবিকে বৈঠকখানা নেই, তাই তার খোঁজ সিমরান ভেতরের ঘরে গেল। অন্দরমহলের এক নিরিবিলি কক্ষে বসেছিলেন মারজান বেগম। সামনে পানের বাটা খোলা, আঙ্গুলে ধীরে ধীরে সুপারি কাটছিলেন তিনি। মুখে সেই চিরচেনা স্থির ভাব, কিন্তু চোখে সবসময় যেন হিসেবের রেখা লুকিয়ে থাকে। ঠিক তখনই দরজার পাশে এসে থামলো সিমরান। সে একটু ইতস্তত করলো, তারপর নরম গলায় বলল, আম্মা যান, একটু আসতে পারি? মারজান মাথা তুলে তাকালেন, চোখ বুলিয়ে নিলেন সিমরানের মুখে। মেয়েটার মুখ ভার, চোখে অস্বস্তি। তিনি মৃদু হেসে বললেন, এসো। কি হয়েছে তোমার? মুখটা এমন করে রেখেছো কেন? সিমরান ধীরে ধীরে ভিতরে এসে বসলো। কিছুক্ষণ চুপ করে রইল, যেন কথাগুলো গুছিয়ে নিচ্ছে। তারপর একটু অভিমানী গলায় বলল, আপনি তো বলেছিলেন জমিদার সাহেবের মন জয় করা খুব কঠিন কিছু নয়। মারজান ভ্রু তুললেন। বলেছিলাম। সিমরান নিচের দিকে তাকিয়ে বলল, কিন্তু তিনি তো আমার দিকে তাকিয়ে দেখেনি না। মারজানের ঠোঁটে হালকা হাসি ফুটল। ও মা, তাই নাকি? সিমরান এবার একটু উত্তেজিত হয়ে বলল, আমি যতবার সামনে যাই তিনি এমন ব্যবহার করেন যেন আমি নেই। কথা বললেও মুখে শুধু বিরক্তি। মারজান ধীরে ধীরে পান মুখে দিলেন। কিছুক্ষণ চুপ করে সিমরানের দিকে তাকিয়ে রইলেন। তাহলে বুঝি তোমার পিরিতি কাজ করছে না? সিমরান বিরক্ত হয়ে বলল। আমি মজা করছি না আম্মা যান। সিমরানের কণ্ঠ এবার একটু নিচু হলো।
মারজানের চোখ সরু হয়ে এলো। কে? সিমরান এক মুহূর্ত দ্বিধা করলো, তারপর ফিসফিস করে বলল। ওই মেয়েটা মেহেরুন্নেসা। কিন্তু তাতে মারজানের মুখে কোনো বিস্ময় দেখা গেল না, বরং তিনি খুব ভেবে বললেন। তুমি কেন এমন ভাবছো? সিমরান বলল। আমি লক্ষ্য করেছি, তার নাম উঠলেই জমিদার সাহেবের চোখ বদলে যায়, আর যখন সে সামনে আসে তিনি অন্যরকম হয়ে যান। মারজান কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর ধীরে ধীরে হাসলেন। তাহলে তো ব্যাপারটা মজার। সিমরান অবাক হয়ে তাপকালো। মজার? মারজান একটু সামনে ঝুঁকলেন। শোনো সিমরান, পুরুষ মানুষের মন খুব অদ্ভুত জিনিস। তারা যতই কঠিন হোক, চোখের সামনে যদি রূপের ঝলক পড়ে, মন গলতে সময় লাগে না। আল্লাহ রূপ যৌবন যথেষ্ট দিয়েছে তোমায়, কাজে লাগাও। সিমরান ভ্রু কুচকে বলল। কিন্তু আমি তো চেষ্টা করছি। মারজান মাথা নেড়ে বললেন। না, তুমি ঠিকভাবে চেষ্টা করছো না। সিমরান অবাক হয়ে তাকালো। তাহলে কিভাবে? মারজান এবার কণ্ঠ একটু নিচু করলেন, যেন গোপন কথা বলছেন। তুমি তার সামনে গিয়ে শুধু কথা বলছো, এতে কিছু হবে না। সিমরান চুপ করে শুনছে। মারজান ধীরে ধীরে বললেন। তোমাকে এমন ভাবে তার সামনে দাঁড়াতে হবে যাতে সে চোখ ফিরিয়ে নিতে না পারে। সিমরান চোখে কৌতূহল জাগলো। মানে? মারজানের ঠোঁটে চতুর হাসি ফুটল। রূপ যৌবন এগুলো নারীর সবচেয়ে বড় অস্ত্র। পুরুষ যতই গম্ভীর হোক, এই অস্ত্রের সামনে অনেক সময় দুর্বল হয়ে যায়। সিমরান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আস্তে বলল। আপনি কি বলতে চাইছেন? আমি? মারজান তার কথা কেটে দিলেন। হ্যাঁ, ঠিক তাই। তার চোখে তখন কেমন যেন তীক্ষ্ণ ঝিলিক। তুমি এমন ভাবে তার সামনে আসবে যাতে সে তোমাকে নতুন চোখে দেখতে বাধ্য হয়। সিমরান ঠোঁট কামড়ে একটু হাসলো। কিন্তু যদি তবু তিনি তাকান না? মারজান হালকা হেসে বললেন। তখন তাকে তো বাধ্য করো। তিনি আরো একটু ঝুঁকে ফিসফিস করে বললেন। মনে রাখো, পুরুষের মন জয়ের আগে তার চোখ জয় করতে হয়। সিমরানের চোখে ধীরে ধীরে এক ধরনের আত্মবিশ্বাস ফিরে এলো। সে উঠে দাঁড়ালো। তাহলে আমাকে নতুন ভাবে চেষ্টা করতে হবে। মারজান মাথা নেড়ে বললেন। ঠিক তাই। যত্ন, পীড়িত, ভালোবাসা এতকাল খুব তো দেখালে, কাজ হলো কিছু? এবার একটু রূপ যৌবন্য দেখাও। তারপর দেখো মেহেরুন্নেসার সৌন্দর্য বড় নাকি তোমার কৌশল। সিমরান উৎফুল্ল মনে বাইরে আসলো। রক্ষীদের থেকে জানতে পারলো বাইজিৎ ছাদে গেছে। নিজের কক্ষে গিয়ে আয়নায় নিজেকে দেখলো, ঠিকঠাক লাগছে। পরিপাটি হয়ে পা বাড়ালো ছাদের দিকে। ছাদের ধারে দাঁড়িয়েছিল বাইজিৎ, দুহাত পেছনে গুজা, চোখ দূরে জঙ্গলে স্থির। ঠিক তখনই পায়ের নরম শব্দ তুলে সিঁড়ি বেয়ে উপরে উঠল সিমরান। তার পায়ের নুপুর খুব আস্তে বাজলো, কিন্তু তবুও শব্দটা বাইজিদের কানে গেল। তিনি একটু ঘুরে তাকালেন। সিমরান ধীর পায়ে এগিয়ে আসছে। আজ তার চোখে অদ্ভুত এক দীপ্তি। ঠোঁটের কোণে লাজুক নয়, বরং কেমন যেন হিসেবি হাসি। সিমরান এসে একেবারে বায়েজিদের পাশেই দাঁড়ালো, এতটাই কাছে যে তার ওড়নার প্রান্তটা হালকা ছুঁয়ে গেল বায়েজিদের বাহু। বায়েজিদ একটু ভ্রু কুচকে তাকালো, তারপর সামান্য সরে দাঁড়ালো সিমরানের থেকে। সিমরান মৃদু স্বরে বলল। কি হয়েছে জমিদার সাহেব? আপনাকে তো গম্ভীর দেখাচ্ছে। বায়েজিদ শান্ত গলায় বললেন। আপনার কিছু বলার ছিল? সিমরান ঠোঁট কামড়ে হেসে ফেললো, একটু ঝুঁকে রেলিংয়ে হাত রাখলো, যেন হাওয়ার দিকে তাকিয়ে আছে, কিন্তু চোখের কোণ দিয়ে দেখছে শুধু বায়েজিদকে। আপনি তো জানেন জমিদার সাহেব, আপনাকে গম্ভীর দেখতে আমার একদমই ভালো লাগে না। বায়েজিদের কণ্ঠ আরো ঠান্ডা করে বলল। সন্ধ্যা হয়ে আসছে, ভেতরে যান। সিমরান মৃদু হেসে তার দিকে আরেকটু সরে এলো। কেন? আমার কথা শুনতে কি এতই অপছন্দ আপনার? এবার বায়েজিদ স্পষ্ট বিরক্ত হলো, আরো এক পা সরে দাঁড়ালো। আপনি কি বলতে চান সরাসরি বলুন। সিমরান এবার মুখটা একটু নিচু করলো, যেন খুব লজ্জা পাচ্ছে, কিন্তু তার কণ্ঠে লজ্জা চেয়ে খেলাচ্ছলই বেশি। আমি মাঝে মাঝে ভাবি, এই বিশাল প্রাসাদে এত লোকের মাঝে আপনি কি একা লাগে না? বায়েজিদ চোখ সরু করে তাকালো সিমরানের দিকে, কঠিন স্বরে বলল। এটা আপনার ভাবার বিষয় নয়। সিমরান আবারও হাসলো। এবার সে হাত বাড়িয়ে ছাদের রেলিং ছিল, কিন্তু আঙ্গুলের ডগা প্রায় ছুঁয়ে গেল বায়েজিদের হাত। না মানে, যদি আপনার কখনো একা লাগে। আপনি কি বুঝতে পারছেন আপনি কি ধরনের কথা বলছেন? বায়েজিদের এমন রুক্ষ কথায় সিমরান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব মৃদু হেসে বলল। আমি তো শুধু আপনার খোঁজ নিচ্ছিলাম জমিদার সাহেব। বায়েজিদের মুখ আরো কঠিন হয়ে গেল। আমার খোঁজ নেওয়ার জন্য প্রাসাদে যথেষ্ট মানুষ আছে। বলেই বায়েজিদ অন্দরের দিকে হাঁটা দিল। সিমরান ছাদে দাঁড়িয়ে রইল, তার ঠোঁটের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল, কিন্তু চোখে তখন অন্য এক আগুন জ্বলছে, যেন মনে মনে এসে বলছে। আপনি যত দূরে সরে যান জমিদার সাহেব, আমি ততই কাছে আসব।
পেছন থেকে ফের ডাকলো। শুনুন, চাচা যান আপনাকে কক্ষে ডেকেছেন। বাকেশার কক্ষে আসতে তিনি বললেন মেহেরুন্নেসা চলে যাওয়ার কথা। বায়েজিদের বুকের ভেতরটা ধীরে ধীরে ভারী হয়ে ওঠে। কানে বাজছে কথাটা, মেহেরুন্নেসা কাল চলে যাবে। এই ভাবনাটা মাথায় আসতে তার ভেতরে অদ্ভুত এক শূন্যতা তৈরি হয়, যেন কেউ হঠাৎ তার বুকের ভেতর থেকে কিছু একটা তুলে নিতে যাচ্ছে। ধীরে শ্বাস নেয়, নিজেকে বোঝাতে চায় এটা তেমন কিছু না। পৃথিবীতে কত মানুষ আসে আবার চলে যায়, একজন মেয়ের চলে যাওয়াতে এত ভাবনার কি আছে? তবু মন তার কথা শুনছে না। এই করিডোরগুলো থাকবে, বিশাল উঠোন থাকবে, এই উঁচু দেয়াল আর গম্বুজগুলো থাকবে, কিন্তু কোথাও আর থাকবে না সেই নীরব উপস্থিতি। হয়তো আর কোনোদিনও এই প্রাসাদের কোনো জানালার পাশে বসে থাকবে না মেহেরুন্নেসা। হয়তো আর কোনোদিনও হালকা বাতাসে তার মেহেরুন্নেসা চলে গেলে তার মনে অদ্ভুত এক ফাঁকা জায়গা তৈরি হবে। আর সেই ফাঁকা জায়গাটা হয়তো কেউ কোনোদিনও পূরণ করতে পারবে না। এই ভাবনাটা আসতেই তার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে। তার আঙ্গুলগুলো ধীরে মুঠো হয়ে যায়। একজন অচেনা মেয়ে 2 দিন ধরে দেখছে, যে মেয়েকে সে ঠিকমতো চিনেও না, তবুও কেন তার চলে যাওয়ার কথা ভাবতে এমন অস্বস্তি হচ্ছে। সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত, প্রাসাদের বাহিরে সারি সারি রক্ষীরা দাঁড়িয়ে, সকলের সামনে সিঁড়ির চূড়ায় দাঁড়িয়ে মাহাদি কিছু বলছেন সকলের উদ্দেশ্যে। সকলে মনোযোগ দিয়ে শুনলো। হাতের বর্ষাটা উঁচু করতেই সকলে চলে গেল যে যার দায়িত্বে। মাহাদি রক্ষীদের বিদায় করে দিয়ে পিছনে ফেরা মাত্র এক ধারালো তালোয়ার ছো ছো করে গেল তার সামনে দিয়ে। অল্পের জন্যে এক পা পিছিয়ে বেঁচে গেল, যেন আক্রমণকারীকে আঘাত করতে। নিজেও কোমরে গুজে রাখা তরবারি কোষ থেকে তালোয়ারটা বের করতেই সামনে দেখা গেল সেই তেজি মুখখানা। চোখ দুটো যেন আগুনের গোলা হয়ে আছে, সোনালি চুলগুলো বাতাসে পেছন দিকে উঠছে। এই মেয়েটা দেখতেও আসতো একটা আগুনের গোলা। তার সোনালি চুলগুলো যখন উড়ে মনে হয় দাউ দাউ করে আগুন জ্বলছে। সুনায়রাকে দেখে মাহাদির হাত শিথিল হলো, তালোয়ারটা নিচু করে বলল, ও শাহজাদি, আপনি? তা এমন আচমকা আক্রমণ করলেন কেন? বললেই তো গর্দান প্রস্তুত। শুধু একবার বলে দেখুন, আপনার হাতে 2 টুকরো হতে একবারও দ্বিধাবোধ করব না। সুনায়রা তালোয়ারের জোর বাড়ালো। খানিকটা টুকসে গেল মাহাদির বুকের অংশে লোহার বর্ম, কিন্তু মাহাদির চোখ জোরে স্পষ্ট হাসছে। তা দেখে সুনহেরার রাগ বাড়ল আরো। খুব অনধিকার চর্চা করার শখ জেগেছে না? 2 টুকরো কি? আপনাকে আমি কুচি কুচি করব পরের বার আমার পথে বাধা হয়ে দাঁড়ালে। তালোয়ারে বল প্রয়োগ করতেই মাহাদি একটু পিছিয়ে গেল। যদিও সুনহেরার শক্তি মাহাদিকে নাড়াতেও পারত না, সে যেন স্বেচ্ছায় আত্মসমর্পণ করলো। সুনহেরা ফিরে যেতে নিলেই মাহাদি পিছন থেকে ডাকলো, জাহ্নবী। সুনহেরা পা থামালো। এই লোকটা তার নাম ধরে ডাকলো, এত সাহস! কটমট করে পিছে তাকাতে আর দেখা গেল না মাহাদিকে। মাটির রান্নাঘরের ভ্যাপসা গরমে ঘেমে নিয়ে একাকার তিলোত্তমা। ভোরবেলা উঠে যাতায় গম পিষে আটা তৈরি করে তা দিয়ে রুটি বানাচ্ছে সকলের জন্য। শ্বশুরবাড়িতে পয়লা 6 দিন আরামে কাটালেও 7 দিনের দিন তার অবসান ঘটল। ফুফু শাশুড়ির ক্যাটক্যাট আর শাশুড়ির কড়া নির্দেশে আজ থেকে রোজ তার বাড়ির সকলের জন্য নাস্তা এবং রাতের খাবার তৈরি করতে হবে। দুপুরে রান্নার পালা শিমুর। যাতা ঘোরাতে ঘোরাতে তার নরম হাতখানায় ফোসকা পড়েছে কয়েক জায়গায়। সেই হাতেই বেলছে এবড়ো থেবড়ো রুটি। এক একটার আকার হচ্ছে এক এক রকম, কোনোটাই গোল হচ্ছে না। হবে কি করে? কোনোদিনও কি করেছে নাকি এসব কাজ? বাকেশ্বর কন্যা না হলেও তার চেয়ে কোনো অংশে কম সুখে ছিল না সে। জমিদার মহলে চাওয়ার আগেই সব হাজির হয়ে যেত। খাবার খাওয়ার পর হাতটাও দাসীরা ধুইয়ে দিয়েছে, চুলগুলো পর্যন্ত নিজের আঁচড়াতে হয়নি, দাসীরাই করতো সব। মাহবুব বিয়ের করার আগে বলতো তার বাড়িতে দাসী না থাকলেও কম যত্নে থাকবে না তিলোত্তমা। মাহবুব তার সম্পূর্ণ যত্ন করবে, কিন্তু তার মেয়াদ রইল মাত্র 6 দিন। এখন মাহবুবও তিলোত্তমার হয়ে কোনো কথা বলে না। লোহার তাওয়ায় রুটি সেঁকতে গিয়ে ছ্যাঁকা লাগলো হাতে। মৃদু চিৎকার দিয়ে উঠল তিলোত্তমা। মল্লিকা আওয়াজ পেয়ে এগিয়ে গেল রান্নাঘরে। তিলোত্তমা হাত ধরে কাচ্ছে বসে, এক হাত আরেক হাতে ধরে ঝাঁকাচ্ছে। তাওয়ায় রাখা রুটিটা পুড়ে কালো হয়ে যাচ্ছে। মল্লিকা তিলোত্তমাকে ডিঙিয়ে গিয়েও রুটিটাকে বাঁচাতে পারল না, পুড়ে কয়লা হয়ে গেছে। এমন দৃশ্য দেখে মল্লিকার রাগ চড়ে গেল তালুতে। দাঁত কিরমির করে খপ করে মুঠোয় নিয়ে নিল তিলোত্তমার চুলের খোপা, টেনে তুলল চুলের মুঠি ধরে। ব্যথায় কুকিয়ে দাঁড়াতেই গালে বসালো এলোপাথারি চড়থাপ্পড়। মুখ দিয়ে অনর্গল বেরোতে লাগলো অশ্রাব্য গালি। ঢেমনি কোথাকার, এটা তোর পাতানো বাপের জমিদারি পেয়েছিস? রান্নাঘরে এসে মন কোথায় থাকে তোর? রুটিটা পুড়িয়ে দিলি অজাতের ঝি। দেখি বাকি রুটিগুলোর কি হাল করেছিস। রুটির ঝুড়িতে চোখ পড়তে মল্লিকা আরও তেতে উঠল। তিলোত্তমাকে খোপা ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, হায় 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 রে, ও খোদা, তুমি কই? উঠাই নাও আমারে। এই সর্বনাশী করছে কি? সব রুটি নষ্ট কইরা দিছে। ওরে ও মাহবুব, মাহবুব, দেখ তোর নবাবের বেটি বউ কি করছে এগুলো। ওই মাহবুব, ভাবি, মিরাজ, শিমু সব কই গেলা? দেইখা যাও।
রমলা বেগম সবে হাত মুখ ধুয়ে এসেছে। মল্লিকার গলা শুনে এগিয়ে আসলো রান্নাঘরে। দরজা দিয়ে ঢুকে ভেতরের দৃশ্য চোখে পড়তেই মাথায় হাত দিয়ে মুখ হা করে ফেললো। রুটি ডিরে করছে কি? একটা রুটিও তো খাওন যাইব না। মল্লিকা একটা রুটি তুলে হাত দিয়ে ছিঁড়ে দেখালো। চামড়ার মতো শক্ত, টেনে ছেঁড়া যাচ্ছে না, বেশিরভাগই পুড়ে কালো হয়ে গেছে। রমলা রাগে বোম হয়ে কোমরে হাত দিয়ে বলল, এই বিচার আইস মাহবুব এরই করতে হইব। জমিদারের জি কয় বড়ি সোনা গয়না লইয়া আইসো জমিদারের মহল থেকে। আগেরটার তো মহলে ঠাই হইছে, তাই বইলা তোমার হইব না। আমার মাইয়াডা উল্টা তোগো দুই শয়তানের পাল্লায় পড়ে কারাগারে গেল। মল্লিকা খ্যাক খ্যাক করে উঠল রমলার কথায়। দোষ তো অগর দুইজনের না খালি ভাবি, তোমার মাইয়াও আছে। আগবাড়াইয়া কথা কইতে কেন যাইতে হইব? এখন নিজেরই গেল অন্ধকার কারাগারে। রমলা ননদের সাথে কথা না বাড়িয়ে মাহবুবকে ডাকলো। সারা রাত বাইজি পাড়ায় কাটিয়ে ভোরে ফিরে গাঢ় ঘুম ঘুমিয়েছে মাহবুব। এমন কাঁচা ঘুমে ব্যাঘাত ঘটানোতে চটে গেল খুব। চোখ ডলতে ডলতে রান্নাঘরে আসতেই মার ফুপু এক বস্তা অভিযোগ তিলোত্তমাকে নিয়ে। রাগে তিলোত্তমার ঘাট ধরে টেনে তুলল, গলা চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, আমারে শান্তিতে থাকতে দিবি না তো? তোরে আমি বাঁচতে দিব না, আয় আমার লাগে। চুলের মুঠি ধরে টেনে হিচড়ে নিয়ে গেল ঘরে। মল্লিকার রমলার মুখে ফুটল বিশ্বজয়ের হাসি। বেলা গড়িয়ে তখন সময় প্রায় দ্বিতীয় প্রহর ছুতে চলেছে। এমন সময় বাকেশা দরবারে জরুরি আলাপ সেরে মাত্রই ফিরেছে ঘরে। কাঁসার নকশা করা গ্লাসটায় ঠান্ডা শরবত নিয়ে কক্ষের দরজায় কড়া নাড়ল সিমরান। চাচা যান, আসবো? এসো মা। সিমরান গ্লাসটা নিয়ে পালঙ্কের পাশের ছোট কাঠের টেবিলটায় রাখলো, মাথা নিচু করে মিনমিনে গলায় বলল, চাচা যান, মেহেরুন নিসাকে এখনো তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য কেউ বের হয়নি? বাকেশা শরবতে একবার চুমুক দিয়ে বলল, সে কি, বাজিদকে তো গতকালই বললাম, ও তো বললো আজ সকালে রওনা হবে। ভুলে গেছে নাকি? একটু ডেকে পাঠাও তো মা ওকে, বলো আমি ডাকছি এক্ষুনি। সিমরান স্মিত হেসে বেরিয়ে গেল ঘর থেকে। সিঁড়ি দিয়ে ওঠার সময় সামনাসামনি পড়ল সুনেহরা। এই মেয়েটার দৃষ্টি কেমন অদ্ভুত। গন্তব্য ভুলিয়ে দেয় উদ্দেশ্য নড়বড় করে দেওয়ার তীক্ষ্ণ চাহনি। বুকে হাত গুজে দাঁড়িয়ে বলল, কোথায় যাচ্ছ? সিমরান শুকনো ঢোক গিলে বলল, শাহজাদার ঘরে। সুনেহরা কেমন সরু চোখে তাকালো সিমরানের দিকে। চেহারা দেখে তো মনে হচ্ছে নিশ্চিত কোনো বদ মতলব আছে। ভাইজান গোসল করছে, এখন যেও না। বলেই গটগট করে নেমে গেল সুনেহরা। চোখের আড়াল হতে চারিদিকে ভালো করে দেখে নিল সিমরান। তারপর চলে গেল বাইজিদের কক্ষের দিকে। সদ্য গোসল করা ভেজা উদাম গায়ে শাহজাদাকে দেখার সুযোগ সে কখনোই হাতছাড়া করবে না। প্রাসাদের উত্তর দালানের সেই অংশটা সাধারণত নিস্তব্ধ হয়ে থাকে। বিকেলের আলো তখন ধীরে ধীরে ম্লান হয়ে এসে লম্বা জানালার ফাঁক দিয়ে করিডোরে মেঝেতে নরম সোনালি ছায়া ফেলে দিচ্ছে। সেই নীরবতার মাঝে স্নানঘরের দরজাটা খুলে বেরিয়ে এলো বাইজিদ। গোসল সেরে এসেছে সে। ভেজা চুল থেকে টুপ টুপ করে পানি পড়ছে এখনো। প্রশস্ত কাঁধ বেয়ে চিকচিক করে গড়িয়ে নামছে পানির রেখা। কোমরে শুধু সাদা একটা তোয়ালে জড়ানো। ভেজা শরীরের উপর সূর্যের আলো পড়তে যেন তার গায়ের রঙে অন্যরকম দীপ্তি ফুটে উঠেছে। জমিদার পুত্র বাইজিদকে এমন অবস্থায় খুব কম লোকই দেখার সুযোগ পায়। তার সবুজ চোখ দুটো গোসলের পর আরও তীক্ষ্ণ হয়ে উঠেছে। যেন অদ্ভুত এক গভীরতা আছে সেখানে। ভেজা চুল হাত দিয়ে এলোমেলোভাবে পিছনে সরিয়ে নিল সে। সেই মুহূর্তে তার ভঙ্গিটা এমন স্বাভাবিক অথচ অদ্ভুতভাবে আকর্ষণীয়। যেন নিজের অজান্তে সে চারিপাশে দৃষ্টি টেনে নেয়। কিন্তু বাইজিদ জানে না ঠিক এই সময় কেউ একজন তাকে দেখছে। পর্দার আড়ালে নিঃশব্দে দাঁড়িয়ে আছে সিমরান। সে পর্দার ফাঁক দিয়ে তাকিয়ে আছে এক দৃষ্টে। প্রথমে যেন কৌতূহল ছিল, কিন্তু ধীরে ধীরে সেই দৃষ্টি অন্যরকম হয়ে উঠল। তার চোখে বিস্ময়, মুগ্ধতার এক অদ্ভুত লুকানো আকাঙ্ক্ষার ঝিলিক। এভাবে কাছ থেকে বাইজিদকে দেখার সুযোগ সে সচরাচর পায় না। বাইজিদ অন্যমনস্ক ভাবে মাথা ঝাঁকে ভেজা চুল থেকে পানি ঝরিয়ে নিল। কয়েক ফোঁটা পানি কাঁধ বেয়ে নিচে নেমে এলো। সেই দৃশ্য দেখে সিমরানের বুকের ভেতরটা কেমন অস্থির হয়ে উঠল। তার দৃষ্টি যেন আটকে আছে বাইজিদের উপর। মনে হলো এমন একজন পুরুষের পাশে দাঁড়ালে কেমন লাগতো। ভাবনাটা হঠাৎ করে তাকে অন্য এক কল্পনার জগতে নিয়ে গেল। সে যেন পর্দার আড়ালে আর নেই, বরং ঠিক বায়েজিদের সামনে দাঁড়িয়েছে। তার হাতে একটা নরম কাপড়। সে আলতো করে বায়েজিদের ভেজা চুল মুছে দিচ্ছে। কল্পনায় বায়েজিদ একটু ঝুঁকে দাঁড়িয়ে আছে, যেন ইচ্ছে করে তাকে এই কাজটা করতে দিচ্ছে। সিমরান একটু বিরক্তির ভান করে বলে, এত বড় মানুষ হয়ে নিজে নিজে চুল মুছতে পারেন না নাকি? বায়েজিদের চোখে তখন সেই চেনা দুষ্টুমি। সবুজ চোখ দুটো সরাসরি তার দিকে তাকিয়ে আছে। সে মুচকি হেসে বলে, তুমি যখন আসো তখন আর আমাকে কষ্ট করতে হবে কেন? সিমরান লজ্জায় চোখ নামিয়ে নেয়, কিন্তু হাত থামে না। সে আবার কাপড়টা দিয়ে বাইজিদের কাঁধের ভেজা পানি মুছে দেয়।
বাজিদ হঠাৎ তার হাতটা ধরে ফেলল। এই ভেজা ঠোঁটে একটা চুমু হবে কি? ঠাট্টা সুরে বলে সে। সিমরান রাগ দেখানোর চেষ্টা করে কিন্তু মুখের কোণে হাসি লুকাতে পারে না। কল্পনার সেই দৃশ্যে তারা দুজন যেন একেবারে স্বাভাবিক স্বামী স্ত্রী একটা সহজ ঘরোয়া মুহূর্তের মধ্যে ডুবে আছে। ঠিক তখনই বাস্তবে করিডোরে হালকা বাতাস বইল, পর্দাটা দুলে উঠল। সিমরান হঠাৎ চমকে উঠল, তার কল্পনার জগৎটা মুহূর্তে ভেঙে গেল। সে আবার বুঝতে পারল এখনো পর্দার আড়ালেই দাঁড়িয়ে আছে, আর সামনে দাঁড়িয়ে থাকা বায়েজিদ কিছুই জানে না। সে অন্যমনস্কভাবে চুল মুছছে, যেন পৃথিবীর কোনো কিছুই তাকে স্পর্শ করছে না। সিমরান ধীরে ধীরে পর্দার আড়াল থেকে একটু সরে গেল, কিন্তু তার বুকের ভেতর যে অদ্ভুত অনুভূতিটা জেগে উঠেছে তা সহজে থামার মতো নয়। মনে মনে শুধু সে একটা কথাই ভাবলো, যদি কখনো সত্যি এমনটা হতো, যদি সত্যি সে বায়েজিদের জীবনের এতটা কাছে যেতে পারতো, তাহলে হয়তো এই প্রাসাদের নীরব দেয়ালগুলো অন্যরকম গল্প বলতো। করিডোরের নিস্তব্ধতা তখন ঘন হয়ে আছে। সিমরান পর্দার আড়ালে দাঁড়িয়ে নিজের বুকের ধুকপুক শব্দটা যেন নিজেই শুনতে পাচ্ছে। একটু আগের কল্পনার কথা মনে পড়তে তার গাল আবারও গরম হয়ে উঠল। সে দ্রুত সরে যেতে চাইল, যেন কেউ তাকে দেখার আগে এখান থেকে চলে যেতে পারে। ঠিক তখন স্নানঘরের দিক থেকে একটা শব্দ এলো। বায়েজিদ মাথা ঘুরিয়ে তাকালো, পর্দাটা হালকা দুলে উঠেছে। তার তীক্ষ্ণ সবুজ চোখ মুহূর্তে সেটা লক্ষ্য করলো। কয়েক পা এগিয়ে এসে পর্দার দিকে তাকাতে এসে দেখতে পেল ওখানে দাঁড়িয়ে আছে সিমরান। তার ভ্রু কুঁচকে গেল, বিরক্তি স্পষ্ট হয়ে উঠল চোখে মুখে। আপনি? কথাটা ঠান্ডা, পর্দার আড়াল থেকে ধরা পড়ে যাওয়া মানুষটার মতো। সিমরান এক মুহূর্তে স্থির হয়ে গেল, ধীরে ধীরে পর্দা সরিয়ে বেরিয়ে এলো। সে মাথা নিচু করে ফেললো, চোখ তুলে তাকানোর সাহস নেই। তার গাল লজ্জায় লাল হয়ে উঠেছে। বায়েজিদ একবার উপর থেকে নিচ পর্যন্ত তাকালো, তারপর স্পষ্ট বিরক্তি নিয়ে বলল, আপনি এখানে কি করছেন? কণ্ঠে কোনো কোমলতা নেই, বরং কঠিন একটা দূরত্ব। সিমরানের বুকের ভেতরটা ধক করে উঠল। সে তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল। মনে হচ্ছিল এই মুহূর্তে যেন সে ভীষণ অপমানিত হয়ে দাঁড়িয়ে আছে। নিজেকে সামলে নিয়ে কাপা গলায় বলল, জমিদার বাবু আপনাকে ডাকছেন। কথাটা বলার সময় তার গলাটা শুকিয়ে যাচ্ছিল। বায়েজিদ কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল, চোখে স্পষ্ট সন্দেহ আর বিরক্তি। খবর দিতে এসে পর্দার আড়ালে দাঁড়িয়েছিলেন কেন? ঠান্ডা স্বরে জিজ্ঞাসা করলো সে। সিমরানের গাল আরো লাল হয়ে উঠল। সে তোতলাতে লাগলো, আমি আমি আসলে এইমাত্র এসেছি। কথাটা শেষ করতেও পারল না। বায়েজিদ গভীর একটা শ্বাস ফেলল, যেন পুরো ব্যাপারটাই তার কাছে অপ্রয়োজনীয়, বিরক্তির মতো লাগছে। তারপর সংক্ষিপ্ত স্বরে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। এর বেশি আর একটা কথাও বলল না। ভেজা চুল থেকে পানি ঝরতে ঝরতে সে করিডোর ধরে হাঁটা শুরু করলো। সিমরান একই জায়গায় দাঁড়িয়ে রইল, মাথা নিচু, গাল এখনো লাল। তার মনে হচ্ছিল একটু আগে সেই কল্পনাতেই মুহূর্তটা যেন হঠাৎ করে ভেঙে চুরমার হয়ে গেছে। বাস্তবের বায়েজিদ আর তার কল্পনার বায়েজিদ দুজনে যেন একেবারেই আলাদা। বায়েজিদ ধীর পায়ে করিডোর পেরিয়ে এগিয়ে গেল জমিদার বাড়ির দক্ষিণ দালানের দিকে। ওখানেই থাকেন বাকের শাহ। তার ঘরের সামনে সবসময় একটা চাপা গাম্ভীর্য লেগে থাকে। দরজার সামনে পৌঁছে বায়েজিদ এক মুহূর্ত থামলো। ভেতর থেকে হালকা কাশির শব্দ ভেসে আসছে। অপর দরজায় হালকা ঠেলা দিতেই সেটা খুলে গেল। ঘরের ভেতরে আলোটা মৃদু। বড় টেবিলের পাশে বসে আছেন বাকের শাহ। বয়স তার অনেক হলেও দৃষ্টিতে এখনো সে কঠোরতা আছে। সামনে কিছু কাগজপত্র ছড়ানো, কিন্তু তিনি যেন সেগুলোর দিকে খুব একটা মন দিচ্ছেন না। বায়েজিদ ভেতরে ঢুকতে তিনি ধীরে মাথা তুললেন, কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে রইলেন নীরবে। তারপর গম্ভীর স্বরে বললেন, বাজিদ, আজ সকালে তোমার একটা কাজ করতে বলেছিলাম। বায়েজিদ শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। মেহরানেচাকে বাড়ি পৌঁছে দিতে বলেছিলাম, মনে আছে? প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে বলা হলো, কিন্তু তাতে যেন অদ্ভুত একটা ভার ছিল। বায়েজিদের চোখের পাতা একবার কেঁপে উঠল। বাকের শাহ আবারও বললেন, কেন পৌঁছে দাওনি তাকে? কথাটা শুনতেই বায়েজিদের মুখে যেন হঠাৎ ছায়া নেমে এলো। এক মুহূর্ত আগে পর্যন্ত তার মুখে যে নির্লিপ্ত ভাব ছিল সেটা যেন মিলিয়ে গেল। চোখের দৃষ্টি অদ্ভুতভাবে গাঢ় হয়ে উঠল। সে উত্তর দেওয়ার আগে কয়েক সেকেন্ড চুপ করে রইল। মনে পড়ে গেল রাতের সেই দৃশ্য। বাকের শাহ এক দৃষ্টিতে তাকিয়ে আছেন তার দিকে। কি হলো, চুপ করে আছো কেন? বায়েজিদ ধীরে চোখ নামালো, কণ্ঠটা স্থির রাখার চেষ্টা করলো। কিছু কাজ ছিল, তাই যেতে পারিনি। বাকের শাহ ভুরু কুঁচকে তাকালেন। কাজ? তার কণ্ঠে স্পষ্ট সন্দেহ, কিন্তু বায়েজিদ আর কিছু বলল না। সে চুপ করে দাঁড়িয়ে রইল। তার মুখে তখন যেন অদ্ভুত এক ছায়া, কারণ সে নিজেও বুঝতে পারছে মেহেরুন্নেসার প্রতি যে টানটা তার ভিতরে জন্ম নিচ্ছে সেটা সাধারণ কোনো অনুভূতি নয়। বায়েজিদ হুট করে বলে উঠল এক অনাকাঙ্ক্ষিত কথা। আমি মেহরুন্নেসাকে বিয়ে করতে চাই আব্বা। ছেলের কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন বায়েজিদ শাহ। এ তুমি কি বলছো? মাথা ঠিক আছে তোমার? তুমি মেহরানেচাকে কেন বিয়ে করবে? বায়েজিদ বলল, কারণ জানি না, তবে তাকে দেখলে আমার অযথাই কেমন সুখ সুখ অনুভূতি হয়। এই সুখকে আমি কিছুতেই দূরে যেতে দিতে চাই না।
বায়েজিদ এশা চোখ সরু করে তাকিয়ে রইল। বায়েজিদ মোটেও ছেলে মানুষই করার মতো লোক না, অবশ্যই গভীর ভাবনা চিন্তা করে সবটা বলছে। বাকেশা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিন্তু সে কি রাজি তোমাকে বিয়ে করতে? আগে তার কাছে প্রস্তাব পাঠানো উচিত। বায়েজিদ বলল, প্রস্তাবটা আমি তাকে একান্ত ব্যক্তিগতভাবে দিতে চাই আব্বা। বাকেশা ক্ষণে ক্ষণে আশ্চর্য হচ্ছে বায়েজিদের কথায়, তবুও সম্মতি দিলেন। বায়েজিদ বাবার সম্মতি দেখে এক ফালি হাসলো, ভীষণ আনন্দের সেই হাসি। মেহেরুন্নেসাকে রত্নপ্রভার ঘরে পাওয়া যাবে। বায়েজিদ সেই দিকে হাঁটা দিল। কক্ষের ভারী লোহার দরজাটা বন্ধ, জড়তা নিয়ে দুইবার টোকা দিতে খুলল রত্নপ্রভা। বায়েজিদকে ভীষণ অস্থির দেখালো। প্রভা চিন্তিত হয়ে বলল, কি হয়েছে ভাইজান, তুমি ঠিক আছো তো? বায়েজিদ অস্থির গলায় বলল। মেহরুন্নেসা ভেতরে আছে? প্রভা একবার ভেতরে তাকিয়ে বলল, তুই একটু আছে, বাইরে কেন? যা, তার সাথে আমার এখন তো কিছু কথা আছে। দারুণ চমকে গেল। ভাইয়ের কথার উপর প্রশ্ন করার সাহস পেল না প্রভা। বেরিয়ে গেল আলগোছে। বায়েজিদ ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। মেহের খাটে বসেছিল। বায়েজিদকে ঢুকতে দেখে চমকে উঠল। বায়েজিদ এগিয়ে এসে মেহেরুন্নেসার দিকে সরাসরি দৃষ্টি রেখে বলল, বসুন, দরকারি কথা আছে আপনার সাথে। মেহেরুন্নেসা জড়তা কাটাতে এলোমেলো দৃষ্টিতে তাকাতে লাগলো কক্ষের চারিদিকে। অল্প কিছু সময় নীরবতা কাটানোর পর বায়েজিদ বলল, মেহরুন্নেসা, আমি আপনাকে বিয়ে করতে চাই। মেহেরুন্নেসা বড় বড় চোখ করে তাকালো বায়েজিদের দিকে। নিকাবের আড়ালে থাকা সেই দৃষ্টি অদেখা রয়ে গেল বায়েজিদের। বায়েজিদ আগের মতোই তাকিয়ে বলল, ধরে নিন আপনার ভাইয়ের করা অপরাধের শাস্তি আপনি খেটে যাচ্ছেন। আপনার পরিবারকে সেদিন ছেড়ে দিলাম, তার প্রায়শ্চিত্ত আপনি করছেন। বলুন, আর যদি আপনি না খাটতে চান তাহলে। বায়েজিদের কথা শেষ হওয়ার আগে মেহেরুন্নেসা মৃদু চিৎকার দিল। না না, দয়া করুন। বায়েজিদের ঠোঁটে ফুটল বিশ্বজয়ের হাসি। উঠে দাঁড়িয়ে বলল, শাস্তি স্বরূপ আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলাম, বাকিটা জীবন আপনাকে আমার সাথে কাটানোর রায় দিলাম। আপনি কি শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত? মেহেরুন্নেসা উপর নিচ মাথা নাড়ালো। নিকাবের ভিতর দুই গাল বেয়ে গড়িয়ে পড়ল মুক্তদানার মতো নোনা জল। বায়েজিদের মুখে তখন খুশির ঝলক বইছে। উঠে দাঁড়িয়ে মেহেরুন্নেসা কে আগাগোড়া একবার দেখে বেরিয়ে গেল। মধ্যাহ্ন ভোজের সময় হয়েছে। সকলেই বৈঠকে উপস্থিত। সিমরান মাত্র আসলো। কেউই খাওয়া শুরু করছে না। বাকেশা মুখ ভার করে বসে আছেন। মেহেরুন্নেসা প্রভার পাশে জড়সড় হয়ে দাঁড়িয়েছে। সকলের মধ্যে নীরবতা ভেঙে বাকেশা বললেন, আমার একটা সিদ্ধান্ত নিয়েছি, তোমাদের সকলের উদ্দেশ্যে জানাচ্ছি যে আগামী শুক্রবার পবিত্র জুম্মার দিনে দুজনের সম্মতিতেই আমি বায়েজিদ আর মেহেরুন্নেসার বিবাহ ঘোষণা করছি। সিমরানের চোখ তখন কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। মারজান কিছু বলতে যাবে, তখনই বাকেশা হাত উঁচু করে বলল, ব্যাস, এরপর কেউ কোনো কথা বলবে না এই বিষয়ে। কেউ আছিস? গোটা রাজ্যের খেজুর মিষ্টি বিল কর। গোটা রাজ্যবাসীকে জানিয়ে দাও শাহজাদার বিবাহ হতে চলেছে। খাবার টেবিলটার অপর প্রান্তে বসা সুনেহরার ঠোঁটে ফুটল কুটিল হাসি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।